নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে পুনের হাড় কাঁপানো শীতে ভোর ৪টের অন্ধকারে এক নারী একাই লড়াই করছেন। তার হাতে উনুনের ধোঁয়া, চোখে জল আর বুকে অসীম মমতা। সন্তানদের সুখের জন্য নিজের শরীর জ্বালিয়ে দিচ্ছেন সরস্তাই। কিন্তু যাদের জন্য এত কষ্ট, সেই সন্তানরাই একদিন তার ঘামের গন্ধে লজ্জা পেল। এক মায়ের বুক ফাটা পরিশ্রম কি শেষ পর্যন্ত অপমানের শিকার হবে, নাকি সেই অপমানই একদিন সন্তানদের চোখ খুলে দেবে? এক অসাধারণ মায়ের গল্প শুরু হচ্ছে এক্ষুনি। পুনের তীব্র হাড় কাঁপানো শীতল ঠান্ডা যেন সবকিছুকে এক অদ্ভুত গোলাপি আভায় মুড়িয়ে দিয়েছিল, যা হৃদয়কে একসঙ্গে কাঁপিয়ে তুলত আর আশ্চর্য এক উষ্ণতায় ভরিয়ে দিত। ঘড়িতে তখন ভোর ৪টে। বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকারের ঘন চাদর ঢেকে রেখেছে চারদিক। পার্বতী মন্দিরের গর্ভগৃহে কাকর আরতির তোড়জোড় শুরু হবার কথা ছিল, কিন্তু এদিকে রামনিবাসে সরস্তাইয়ের সংসারের উনুন অনেক আগেই জ্বলে উঠেছিল। ৫৮ বছরের শরীর এখন আগের মতো সঙ্গ দিচ্ছিল না। পিঠে একটা অসহ্য যন্ত্রণা হতো, হাড়গুলো ঠান্ডায় জমে থাকত, কিন্তু চোখের সামনে দেওয়ালের ওপর রামরাওয়ের হাসিমুখের ছবি আর ঘরে ঘুমিয়ে থাকা দুই জোয়ান ছেলেমেয়েকে দেখলে সরস্তাইয়ের ক্লান্তি আর অসুস্থতা নিমেষে কোথায় যেন পালিয়ে যেত। শাড়ির আঁচল কোমরে শক্ত করে গুজে তিনি রোজকার জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেতেন। উনুনের বড় টোপরের জল ফুটতে শুরু করেছিল। কাল রাতে বেটে রাখা ইডলির সাদা ধবধবে ব্যাটার তিনি বড় পাত্রে ঢাললেন। ব্যাটার নাড়ার সময় হাতের শিরাগুলো টান ধরছিল। অন্যদিকে মিক্সারের জারে নারকেল, কাঁচালঙ্কা, সামান্য ভাজা ডাল, রসুন আর এক মুঠো ধনেপাতা দিয়ে চাটনি বাটতে শুরু করলেন। চাটনি বাটা হয়ে গেলে গ্যাসে কড়াই চাপালেন। তপ্ত তেলে সর্ষে, জিরে, কারিপাতা আর হিঙের কড়া ফোড়ন চাটনির ওপর পড়তেই একটা চর করে আওয়াজ হল। ফোড়নের সেই ঝাঁঝালো আর সুগন্ধি গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই ফোড়নের ঝাঁঝ সরোজতাইয়ের নাকে যেতেই চোখে জল এসে গেল। শুরু হলো কাশির দমক। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আর কাশি সামলে নিয়ে তিনি ইডলির ছাঁচে ব্যাটার ভরতে শুরু করলেন। আপ্পের তাওয়ায় তেল দেওয়ার সময় উনুনের ধোঁয়া সরাসরি চোখে যাচ্ছিল। চোখ জ্বলছিল, কিন্তু হাতের গতি কমছিল না। সকাল ৫:৩০ বেজে গিয়েছিল। পার্বতী মন্দিরের উত্তর দরজার বাইরে সরোজ মাউলি নাস্তা সেন্টার নামের ৪ চাকার ছোট গাড়িটি এসে দাঁড়াল। ধোঁয়া ওঠা ধবধবে সাদা নরম তুলতুলে ইডলি, গরম গরম মুচমুচে আপ্পে আর সাথে নারকেলের ঝাঁঝালো ফোড়ন দেওয়া চাটনি। পুনের এই তীব্র ঠান্ডায় ভক্তদের পা আপনা থেকেই সরোজতাইয়ের গাড়ির দিকে এগিয়ে আসত। তাই ২ প্লেট আপ্পে দিন, মাসি একটু চাটনি বেশি করে দেবেন তো, এমন হাজারো ডাকে গাড়িতে ভিড় জমে যেত। খুচরো পয়সার আওয়াজ, স্টিলের প্লেটের শব্দ আর উনুনের ধোঁয়ার মাঝে সরোজতাই যেন হারিয়ে যেতেন। সেই ধোঁয়ায় তার চোখ লাল হয়ে গিয়েছিল, কপালে ঘাম জমেছিল, ডান হাত নাড়াচাড়া করতে করতে ব্যথায় টনটন করছিল। রামরাও যখন বেঁচে ছিলেন, দুজনে মিলে এই সংসার আর ব্যবসা আনন্দের সাথে চালাতেন। সরোজা, তুই একটু বস, আমি দেখছি, বলতেন রামরাও। আজ সেই ভরসাটুকু ছিল না, কিন্তু স্বামীর শুরু করা এই ব্যবসা তিনি অদম্য জেদ আর পরিশ্রমের জোরে টিকিয়ে রেখেছিলেন। প্রত্যেক গ্রাহককে তিনি হাসি মুখে খাবার পরিবেশন করতেন, কিন্তু সেই হাসি মুখের আড়ালে ভেঙে পড়া শরীরের খবর কেউ রাখত না। বন্ধুরা, একজন মায়ের এই বুক ফাটানো পরিশ্রম দেখে আপনাদের চোখেও নিশ্চয়ই জল আসবে। নিজের শরীর ক্লান্ত হয়ে পড়লেও সন্তানদের সুখের জন্য এই মায়ের লড়াই চলছিলই। কিন্তু বন্ধুরা, সরোজতাইয়ের এই সংগ্রাম সামনে কোন ভয়ঙ্কর মোড় নেবে? যে সন্তানদের জন্য তিনি নিজেকে জ্বালিয়ে দিচ্ছেন, তারা কি তার ঘামের দাম রাখবে? সেটা আমরা এই গল্পের পরের অংশে দেখব। কিন্তু বন্ধুরা, গল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা ছোট অনুরোধ। যদি সরোজতাইয়ের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি এখনই লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি মহারাষ্ট্রের বা বিশ্বের কোন কোণ থেকে দেখছেন, আপনার গ্রাম বা শহরের নাম নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আমারও ভালো লাগবে এটা জানতে যে এই গল্প কোথায় কোথায় পৌঁছেছে। চলুন তবে দেখা যাক সরোজতাইয়ের এই পরিশ্রমী জীবনে সামনে কোন ঝড় আসতে চলেছে। সকাল ৯টা বাজল। গাড়ির সব খাবার শেষ হয়ে গিয়েছিল। কোমর আর পা যেন ভেঙে আসছিল। গাড়িটি যথাস্থানে রেখে খালি কৌটো আর নোংরা বাসন নিয়ে সরোজতাই বাড়ি ফিরলেন।
ঘরের চৌকাট পার হতেই তার মুখের সব উৎসাহ নিমেষে মিলিয়ে গেল। ঘরে চারদিকে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। রাতে খাওয়া কুরকুরের খালি প্যাকেট সোফায় পড়েছিল। টিভির প্লাগ তখনও অন ছিল। পায়ের জুতো হলের মাঝখানেই পড়েছিল। সরোজতাই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আর সুজয়ের ঘরে গেলেন। ২৪ বছরের হৃষ্টপুষ্ট সুজয় গায়ে একটা মোটা কম্বল জড়িয়ে ঘোঘরা ঘোরে ঘুমাচ্ছিল। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সে ভোরে কখন বাড়ি ফিরেছিল। গ্র্যাজুয়েট হওয়ার ১ বছর পেরিয়ে গেলেও সাহেবের চাকরির কোনো চিন্তাই ছিল না। সুজয়, সুজয়, ওঠ বাবা, ৯টা বেজে গেছে। সূর্য মাথার উপরে উঠে এলো। আর কত ঘুমোবি? সরোজতাই তাকে কাঁধ ধরে নাড়ালেন। সুজয় কপালে ভাঁজ ফেলে গায়ের কম্বলটা আরও শক্ত করে জড়িয়ে নিল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কর্কশ আর উদ্ধত। কি জ্বালাতন সকাল সকাল! ওগো মা, যেতে দাও না, ঘুমানো যাক। সারা রাত জেগেছিলাম, আমার মাথা খেও না। বাইরে যাও আর বকবক বন্ধ করো। তার সেই অবজ্ঞাপূর্ণ স্বর শুনে সরোজতায়ের বুকের ভেতরে কিছু একটা ভেঙে গেল। বাবার ১% গুণও এই ছেলের ভেতরে আসেনি। হতাশ মনে তিনি সেখান থেকে অনন্যার ঘরে গেলেন। ঘর যেন ঘর নয়, একটা পুরনো কাপড়ের দোকানের মতো অবস্থা। ২১ বছরের অনন্যা ফ্যাশন রিলস আর মোবাইলের দুনিয়ায় হারিয়ে থাকত। বিছানায় জামাকাপড়ের স্তূপ, আর সেই স্তূপের মাঝেই সে শান্তিতে ঘুমাচ্ছিল। অনু, ওরে ওঠ এবার, ঘরের কাজ কে করবে? আমি বাইরে থেকে কাজ করে ক্লান্ত হয়ে এসেছি। ঘরের এই ছড়ানো জিনিসগুলো তো গুছিয়ে রাখতিস। সরোজ তাই ওর চাদরে হাত দিলেন। অনন্যা ধরফড়িয়ে উঠে বসল। ওর মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। ওগো মা, কতবার বলেছি আমার ঘুম ভাঙাবি না? আর এটা কিসের গন্ধ? সে নাকে আঙুল দিয়ে মুখ বাঁকাল। তোর শাড়ি থেকে শুধু ওই ইডলি, সাম্বার আর চাটনির পচা গন্ধ বেরোচ্ছে। ঘরে আসার আগে অন্তত স্নান তো করতিস। আমার বন্ধুরা এলে আমার কি মান সম্মান থাকবে? জ্বালিয়ে মারছিস তুই আমাকে। মেয়ের এই কথাগুলো যেন একটা তপ্ত লোহার রডের মতো সরোজতায়ের বুকে এসে বিঁধল। দিনরাত পরিশ্রম করে নিজের রক্ত জল করে যে সন্তানদের বড় করেছেন, যাদের আবদার মেটাতে কোনো খামতি রাখেননি, সেই সন্তানেরাই আজ পরিশ্রমের কোনো দাম দিচ্ছিল না। উল্টে মায়ের ঘামের গন্ধে তাদের লজ্জা লাগছিল। সরোজতাই আর কিছুই বললেন না। মুখ বুঝে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন। রান্নাঘরে এসে তিনি কলসি থেকে এক ঢোক জল খেলেন। দেওয়ালের রামরাওয়ের হাসি মুখের ছবির দিকে তাকালেন, আর তার চোখ ভিজে এলো। ওগো, কি ভুল হলো আমার? সংস্কারের অভাব নাকি আমার ভালোবাসায় কোনো খাদ ছিল? তিনি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু এখন কাঁদলে চলবে না। দুপুর হয়ে আসছিল। আগামীকালের জন্য বাজার থেকে আনা লাল টকটকে লবঙ্গি আর বেড়গি লঙ্কা রোদে শুকাতে দিতে হবে। পুনেরই আদা রসুন মশলার একটা বড় অর্ডার পূরণ করতে হবে। পুনের বৈশাখ মাসের কড়া রোদ যেন আগুনের বৃষ্টি হচ্ছিল। দুপুর ২টো বাজে। রাস্তায় লোকজন নেই বললেই চলে, কিন্তু রামনিবাসের আঙিনায় ব্যস্ততা তুঙ্গে। আঙিনায় ২টো বড় ত্রিপল বিছানো ছিল। একদিকে লাল টকটকে লবঙ্গি, বেডগি আর শঙ্করেশ্বরী লঙ্কার পাহাড় রোদে পুড়ছিল। অন্যদিকে ধনে, জিরে, তিল আর শুকনো নারকেলের স্তূপ শুকাতে দেওয়া হয়েছিল। বাতাসে পুনেরই আদা রসুন মশলার এমন এক তীব্র আর ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছিল যে রাস্তা দিয়ে যাওয়া মানুষের কাশি আসছিল। কিন্তু সরোজতাইর এই ঝাঁজ সয়ে গিয়েছিল। রোদের তাপে তার মুখ লাল হয়ে গিয়েছিল। কপাল দিয়ে ঘামের ধারা গড়িয়ে ঘাড় হয়ে পিঠে যাচ্ছিল। পুরনো শাড়ির আঁচল কোমরে গুজে তিনি বড় হামানদিস্তায় নারকেল আর আদা পিষছিলেন। হাত যেন আগুনের মতো জ্বলছিল। চোখে মশলা যাওয়ায় সেগুলো লাল হয়ে গিয়েছিল, কিন্তু থামার সময় নেই। আচারের আম কেটে সেগুলোতে নুন হলুদ মাখিয়ে বয়ামে ভরার কাজও বাকি ছিল। এই কষ্ট, এই লড়াই শুধু আর শুধুই সরোজের সন্তানদের সুখের জন্য ছিল। এমন সময় আঙিনার গেটের বাইরে ২-৩টে দামি স্কুটার এসে থামল। গাড়ির আওয়াজ শুনে সরোজ তাই হাত থেকে হামানদিস্তা নামিয়ে রাখলেন। অনন্যার ২-৩জন বন্ধু একদম পরিপাটি পোশাক আর সানগ্লাস পরে এসেছিল। মেয়েদের দেখে সরোজতাইর মুখের ক্লান্তি নিমেষে মিলিয়ে গেল। বাড়িতে অতিথি এলে তার প্রাণ যেন জুড়িয়ে যেত। এসো মা, তোমরা এই রোদে কেন ঘুরছ? বসো, আমি ঠান্ডা লেবুর শরবত দিচ্ছি। অত্যন্ত স্নেহের সাথে একথা বলে তিনি এগিয়ে গেলেন। মশলার কাজ করার কারণে তার হাতে মশলা আর নারকেলের তেল লেগেছিল। সেই মশলা শাড়িতে মুছতে মুছতে আর আঁচল দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে তিনি বন্ধুদের কাছে গেলেন। ঠিক সেই সময় অনন্যা সেজেগুজে ঘর থেকে বাইরে এলো। সে দেখল যে তার মা তার হাইফাই বন্ধুদের সামনে দাঁড়িয়ে আছে।
সারোজতাইর সেই ময়লা শাড়ি আর ঘামে ভেজা মুখ দেখে অনন্যার মুখ রাগে লাল হয়ে গেল। বন্ধুরা উগ্র গন্ধে নাকে রুমাল চাপা দিয়েছিল। সেটা দেখে অনন্যার ধৈর্য ভেঙে গেল। মায়ের ভালোবাসা বা কষ্টের কথা তার মাথায় একবারও এলো না। সে দৌড়ে এগিয়ে এলো আর সারোজতাইর হাত ধরে কার্যত পেছনে ঠেলে দিল। মা, এটা কি করছিস তুই? অনন্যা দাঁত কিরমির করে নিচু কিন্তু কঠোর গলায় গর্জে উঠল। তোকে কতবার বলেছি, আমার বন্ধুরা এলে তুই বাইরে আসবি না? ভেতরে যা, তুই এক্ষুনি ভেতরে যা। সরোজতাই কিছুই বুঝতে পারছিলেন না। আরে কিন্তু রোদে এসেছে মেয়েগুলো, লেবুর শরবতটুকুও কি খাবে না? অনন্যা মায়ের কথা মাঝপথেই থামিয়ে দিল। তার স্বরে এখন চরম ঘৃণা। তুই নিজের অবস্থা দেখেছিস? তোর শাড়ি আর শরীর থেকে সবসময় ওই ফোড়ন, মশলা আর বিউলির ডালের ভ্যাপসা গন্ধ বেরোয়। সেটা দেখেছিস কখনো? দুর্গন্ধ বেরোচ্ছে তোর শরীর থেকে। আমার বন্ধুদের সামনে আমার লজ্জা লাগে তোকে দেখে। দয়া করে আমার আর অপমান করিস না এবং এখান থেকে যা। লজ্জা লাগে তোকে দেখে। এই কথাগুলো সরোজতাইয়ের কানে যেন গলানো সীসার মতো এসে পড়ল। যে শাড়ির আঁচলের তলায় লুকিয়ে তিনি এই মেয়েকে রোদ বৃষ্টি থেকে বাঁচিয়েছেন, আজ সেই শাড়ির গন্ধই মেয়ের কাছে ভ্যাপসা মনে হচ্ছিল। যে ফোড়নের গন্ধে এই মেয়ের পেট ভরেছে, যার আবদার মেটানো হয়েছে, সেই গন্ধই আজ মেয়ের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরোজতাই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার গলায় কান্নার দলা পাকিয়ে এলো, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বেরোল না। এই অপমান শেষ হতে না হতেই বুলেটের বিকট শব্দ করে সুজয় সেখানে এলো। গাড়ি স্ট্যান্ডে লাগিয়ে সে রাগে গজগজ করতে করতে আঙিনায় এলো। তার না রোদে পোড়া মায়ের প্রতি মায়া ছিল, না ঘরের উত্তেজনার দিকে খেয়াল ছিল। এমা শোন, 500 টাকা দিয়ে জলদি, বুলেটের পেট্রোল শেষ হয়ে গেছে, পেট্রোল ভরতে হবে। সুজয় হকের সাথে হাত বাড়িয়ে দিল। সরস্তাই বাস্তবে ফিরে শাড়ির আঁচলে বাঁধা টাকার পুটলি খুললেন। আরে সুজয়, আজ সকালেই তো তোকে 500 টাকা দিলাম, আর আমার কাছে খুচরো নেই রে। সকালের বিক্রির সব টাকা একটু আগে লঙ্কা আর মশলার মালের জন্য দিয়ে দিয়েছি। সরোজতাইর গলা অপমানে আর দুঃখে কাঁপছিল। এটা শোনা মাত্রই সুজয়ের মেজাজ সপ্তমে চড়ল। করিসটা কি তুই এত টাকা নিয়ে? সারাদিন শুধু উনুনে কাঠ পুড়িস, ধোঁয়া আর মশলা অড়াস, তাহলে টাকা যায় কোথায়? টাকা দিতে কি তোর জান বেরিয়ে যায়? শুধু ভিখারির মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসার চালাচ্ছিস তুই। অত্যন্ত নির্দয়ভাবে চিৎকার করে সে মায়ের হাত থেকে পুটলিটা কেনে নিল। সেখান থেকে একটা দলা পাকানো 500 টাকার নোট বের করল আর পুটলিটা মায়ের দিকেই ছুড়ে দিয়ে সে বুলেট চালিয়ে চলে গেল। অনন্যাও নিজের বন্ধুদের নিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। দুপুরের সেই ধু ধু করা আঙিনা, রোদে পুড়তে থাকা লঙ্কা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সরোজতাই। আশেপাশে কেউ ছিল না। একটু আগে লঙ্কা পেশার সময় চোখের যে জ্বালা হচ্ছিল, তা এখন সরাসরি হৃদয়ে পৌঁছে গিয়েছিল। বুকে এক প্রচণ্ড যন্ত্রণা জেগে উঠল। সরোজতাই সেখানেই সেই রোদে শুকানো লঙ্কাগুলোর পাশে বসে পড়লেন। তার চোখ দিয়ে নিঃশব্দে অশ্রুধারা বইতে লাগল। আজ কাঁদার সময় তিনি কোনো শব্দও করলেন না, কারণ তার গলার আওয়াজ কণ্ঠনালীতেই আটকে গিয়েছিল। যে সন্তানদের জন্য আমি আমার জীবন জ্বালিয়েছি, যৌবন খরচ করেছি, সেই সন্তানদের আজ আমার পরিশ্রমের কথা ভেবে লজ্জা লাগছে। এই চিন্তা তার মস্তিষ্কে হাতুড়ির ঘায়ের মতো বাজছিল। হাতে লেগে থাকা লঙ্কার ঝাল চোখের অশ্রুর সাথে মিশে যাচ্ছিল, কিন্তু তার মনের ক্ষতের যন্ত্রণা সেই লঙ্কার চেয়ে 1000 গুণ বেশি ছিল। রামরাও, আপনি ছেড়ে চলে গেলেন আর ছেলেমেয়েরা অনাথ হল না, অনাথ হলাম আমি। ঠোঁটে আঁচল চেপে তিনি নিজের মনেই আর্তনাদ করে উঠলেন। তিনি জীবনভর শুধু দিতেই শিখেছিলেন। নিজের রক্ত জল করে তিনি সন্তানদের আবদার মিটিয়েছেন। কখনো নিজের জন্য একটা সাধারণ চটি কেনেননি, কিন্তু সন্তানদের ব্র্যান্ডেড জামাকাপড় দিয়েছেন। কিন্তু আজ এই আদরের ফল তিনি অপমানে ভরা ক্ষতের রূপে পেলেন। কিছু সময় তিনি এভাবেই স্তব্ধ হয়ে বসে রইলেন। রোদের তেজ বালছিল, কিন্তু তার মাথার চিন্তা এখন শান্ত হতে শুরু করেছিল। চোখের জ্বর এখন শুকিয়ে গিয়েছিল। তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। যে আঁচল একটু আগে দুঃখে থরথর করে কাঁপছিল, তা এখন তিনি অত্যন্ত দৃঢ়ভাবে কোমরে গুজে নিলেন। তার মুখের অসহায়তা আর মাতৃত্বের সেই করুণ দুর্বলতা সরে গিয়ে সেখানে এখন এক অদ্ভুত কঠোরতা জায়গা করে নিল। অনেক হয়েছে সরোজা, এখন অনেক হয়েছে, তিনি নিজের মনেই বিড়বিড় করলেন। যে ঘামের গন্ধে তাদের লজ্জা লাগে, সেই ঘামের দাম তাদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ঘরে বসে যারা আরামে দিন কাটায়, সেই পাখিদের এখন বাস্তবের রোদে না ফেললে তাদের চর্বি কমবে না। কাল দুপুরের সেই ঘটনা সরোজদাইয়ের মনে এক জ্বলন্ত ক্ষতের মতো গেঁথে গিয়েছিল।
সেই রাত তার কাছে সত্যি তার রাত ছিল। চোখের পাতা এক হল না। বিছানায় শুয়ে তিনি ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, কিন্তু তার কানে অনন্যার তীক্ষ্ণ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। তোর শাড়ির ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে, আমার তোকে দেখে লজ্জা লাগে। আর সুজয়ের সেই বেপরোয়া কণ্ঠস্বর, ভিখারির মতো সংসার চালাচ্ছিস তুই। মধ্যরাতে ঘর শান্ত হলে সরোজ তাই উঠলেন। ঠাকুরঘরের কাছে লাগানো রামরাওয়ের ছবির সামনে গিয়ে তিনি নিচে বসলেন। রামরাওয়ের হাসি মুখের দিকে তাকাতে তাকাতে তার চোখের বাঁধ ভেঙে গেল। রামরাও, শুনেছেন কি আপনি? আমাদের সন্তানদের এখন আমার পরিশ্রমের জন্য লজ্জা লাগছে। যে হাতে তাদের খাইয়েছি সেই হাতকেই তারা অগ্রাহ্য করছে। আপনি চলে গেলেন আর আমার বেঁচে থাকাটাই অনাথ হয়ে গেল। ছবির সামনে আঁচল পেতে তিনি হাহাকার করে কাঁদছিলেন। একজন মা হিসেবে তিনি পুরোপুরি হেরে গিয়েছিলেন, কিন্তু কাঁদতে কাঁদতে যখন চোখ শুকিয়ে গেল, তখন তার ভেতরের এক স্তব্ধ হয়ে যাওয়া বাৎসল্য হঠাৎ জ্বলে উঠল। তিনি চোখ মুছলেন। না, আর কাঁদা নয়। মায়ের মায়া কি তা আমি সারা জীবন দেখিয়েছি, কিন্তু এখন সময় এসেছে বাস্তবের ভয় কি তা দেখানোর। আদরে ছেলেমেয়েরা বিগড়ে যাবে। এখন তাদের রাস্তায় রোদের তেজ না লাগলে আমার ছায়ার দাম তারা বুঝবে না। পরদিন সকালে পার্বতী মন্দিরের দর্শনে গিয়ে সরোজ তাই দোকানে না গিয়ে সরাসরি রাস্তা ধরলেন শ্রীলক্ষ্মী এস্টেট এজেন্সির দিকে। তার পাতানো ভাই আর রামরাওয়ের ঘনিষ্ঠ বন্ধু বিজয় কাকার অফিস ছিল এটি। বিজয় কাকা বরাবরের মতো সকালে তাড়াতাড়ি এসে খবরের কাগজ পড়ছিলেন। দরজায় দাঁড়ানো সরোজ তাইকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। ফোলা চোখ, মুখে এক অদ্ভুত ক্লান্তি, আর সবসময় হাসি খুশি থাকা সরোজ আজ একদম গম্ভীর দেখাচ্ছিল। কি রে সরোজা, এত সাত সকালে এখানে, আর আজ দোকানে যাসনি? কি হয়েছে? মুখ কেন এমন শুকিয়ে আছে? বিজয় কাকা কাগজ সরিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন। সরোজ তাই ভেতরে এলেন, চেয়ারে বসলেন, আর তার বুকের ভেতরে জমা হওয়া কান্নার দলা আবার বেরিয়ে এলো। কাল দুপুরের সব ঘটনা তিনি বিজয় কাকাকে যেমন ছিল তেমন বললেন। অনন্যার খোটা দেওয়া, সুজয়ের টাকার দাবি, আর তারা যে ঘোর অপমান করেছে, সব শুনে বিজয় কাকার রাগ সামলানো দায় হয়ে পড়ল। আরে কি পিয়ে বসেছে এই ছেলে মেয়েগুলো! সরোজা, তুই এখানে থাম, আমি এক্ষুনি যাচ্ছি আর দুজনকে কোষে চড় মেরে আসছি। সুজয়ের বাবার তৈরি করা বাড়ি আর মায়ের নিজেকে পুড়িয়ে জোগাড় করা গ্রাস খাচ্ছে, আর ওপর দিয়ে মায়ের সাথেই অভদ্রতা করছে। বড় চর্বি বেড়েছে গায়ে। বিজয় কাকার রাগে চেয়ার থেকে উঠলেন। না দাদা, থামুন। সরোজ তাই তাকে শান্ত করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে আটকালেন। মারধর করে সমস্যার সমাধান হবে না। দুদিন চুপ করে থাকবে, আবার তাই করবে। বসে বসে খাবার অভ্যেস হয়ে গেছে তাদের। সেই দর্প কথা দিয়ে নয়, পরিস্থিতি দিয়েই কমাতে হবে। তবে কি করতে বলছিস তুই? বিজয় কাকা ঘাবড়ে গিয়ে নিচে বসলেন। সরোজা তাই দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, দাদা, আমাকে আমার বাড়ি বিক্রি করার নাটক করতে হবে। কথা শুনে বিজয় কাকা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কি বলছিস সরোজা? পাগল হয়েছিস নাকি তুই? রামরাওয়ের ঘামের উপার্জনে তৈরি বাড়ি ওটা, নিজের সন্তানদেরই বাড়ি থেকে বের করার নাটক। ছেলেমেয়েরা কি ভাববে? চিরদিনের দূরত্ব তৈরি হয়ে যাবে তোদের মধ্যে। তুই ওদের মা, একজন মায়ের কি এমন সাজে? তবে কি করব দাদা? সরোজা তাইয়ের কণ্ঠস্বর এখন কাঁপছিল, কিন্তু তাতে এক অসহায় মায়ের বেদনা স্পষ্ট বোঝা যাচ্ছিল। নিজের সন্তানদের বিরুদ্ধেই এমন কঠোর পরিকল্পনা করতে গিয়ে এই মায়ের হৃদয়ের যে কেমন টুকরো হচ্ছে তা আমিই জানি। কিন্তু আজ যদি আমি কঠোর না হই, তবে কাল এই দুনিয়া তাদের বাঁচতে দেবে না। তাদের কাছে টাকা আর পরিশ্রমের কোনো দাম নেই। যদি তাদের মাথার ওপরে এই পাকা ছাদ আর থালায় সাজানো খাবার কেড়ে নেওয়া না হয়, তবে তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর ইচ্ছে জাগবে না। আমাকে ছাড়াই যদি তাদের খেতে হয়, তাও ভালো দাদা। আমার তাদের ঘৃণার ভয় নেই, কিন্তু কাল আমার অবর্তমানে তারা যদি রাস্তায় চলে আসে, তবে আমার আত্মা উপরে শান্তিতে থাকবে না। আমাকে এখন তাদের মা নয়, তাদের বাবা হতে হবে। সরোজা তাইয়ের সেই চোখ আর তার ব্যাকুলতা দেখে বিজয় কাকা নির্বাক হয়ে গেলেন। একজন মাকে নিজের সন্তানদের জন্য কতটা চরম পদক্ষেপ নিতে হতে পারে তা তিনি আজ নতুন করে বুঝলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আর বললেন, ঠিক আছে সরোজা, তুই যেমন বলছিস তেমনই করব। আমি দুজনকে নিয়ে আসব, রামনিবাসে বাড়ি দেখার নাটক করব, আর তাদের 15 দিনের নোটিশ দেব। বাকিটা পরে দেখা যাবে। ধন্যবাদ দাদা। কথা বলে সরোজ তাই চেয়ার থেকে উঠলেন। তার মুখে এখন কালকের সেই অসহায়তা ছিল না, বরং এক লড়াকু মায়ের দৃঢ়তা ছিল। তিনি অফিস থেকে বেরোলেন আর রামনিবাসের দিকে হাঁটতে লাগলেন। পথে যাওয়ার সময় তিনি পুনের রোদের দিকে তাকালেন। রোদ জ্বালা দিচ্ছিল, কিন্তু সেই রোদই মশলা শুকিয়ে তার সম্বল জোগাচ্ছিল।
আজ সরোজতাইকেও নিজের সন্তানদের জন্য তেমনই জ্বালা দেওয়া রোধ হতে হবে। তিনি বাড়ির গেটের কাছে এলেন। আজ সুজয়ের বুলেট দাঁড়িয়েছিল আর ঘর থেকে টিভির আওয়াজ আসছিল। সরোজতাই চৌকাঠে পা রাখলেন। ঘর এখন শান্ত ছিল, কিন্তু এই শান্তি টিকবে না। রামনিবাসে এখন এমন এক ভয়ঙ্কর ঝড় আসবে যা সুজয় আর অনন্যার জীবনের সব হিসেব চিরতরে ওলটপালট করে দেবে। সেই অপমানজনক দুপুরের পর দুদিন কেটে গিয়েছিল। রামনিবাসে ওপর সব কিছু শান্ত মনে হচ্ছিল। সরস্তাই সেই ঘটনার পর ঘরে আর একটি কথাও বলেননি। তার বরাবরের মতো ভোরবেলা উঠে দোকানে যাওয়া আর দুপুরের মশলা পেশা একটা যন্ত্রের মতো চলছিল। এদিকে সুজয় আর অনন্যার মনে হল যে বরাবরের মতো মায়ের রাগ এখন শান্ত হয়ে গেছে। কিছু না করেই তারা সবকিছু হাতে হাতে পাচ্ছিল, তাই তাদের সেই পুরনো অলস আর বেপরোয়া জীবনযাত্রা আবার শুরু হয়ে গিয়েছিল। আজ সকাল 11টা বেজেছিল। সুজয় কেবল ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে হলে এলো। সোফায় পা ছড়িয়ে হাতে টিভির রিমোট নিয়ে সে চ্যানেল পাল্টে যাচ্ছিল। অনন্যা তার ঘরে কানে হেডফোন লাগিয়ে তার কোনো এক বন্ধুর সাথে জোরে জোরে গল্প করতে করতে হাসছিল। ঘরের এই স্বাভাবিক অলস আর শান্ত পরিবেশে হঠাৎ গেটের কর্কশ আওয়াজ হলো, আর সেই শান্তি চিরতরে ভেঙে গেল। বিজয় কাকা তার সাথে দুজন অচেনা স্যুটবুট পরা মানুষকে নিয়ে সরাসরি হলে ঢুকলেন। সেই দুজন অচেনা মানুষের হাতে মাপ নেওয়ার একটা বড় স্টিলের টেপ আর একটা ডায়েরি ছিল। বিজয় কাকা ঘরে পা রাখতেই কিছু না বলে সেই মানুষদের হাতের ইশারা করলেন, আর দেখতে দেখতে সেই দুজন অচেনা লোক হলের দৈর্ঘ্যপ্রস্থ মাপতে শুরু করল। একজন জানালার ফ্রেম মাপছিল, অন্যজন দেওয়ালে টোকা মেরে প্লাস্টারের আন্দাজ নিয়ে ডায়েরিতে কিছু নোট করছিল। এই সব কিছু হঠাৎ ঘটতে দেখে সুজয় চমকে গেল। সে টিভির আওয়াজ কমিয়ে দিল আর সোফা থেকে ধরফরিয়ে উঠে জিজ্ঞেস করল, এ বিজয় কাকা, কি চলছে এটা? কারা এরা? আর ঘরে ঢুকে কিসের মাপযোগ নিচ্ছেন? কি চলছে এটা রামনিবাসে? সুজয়ের সেই চড়া গলা শুনে অনন্যাও দৌড়ে বাইরে এলো। অচেনা মানুষদের ঘরে এভাবে ঘুরতে দেখে সে রেগে গেল। কাকা, এরা কারা, আর আমাদের ঘরে তাদের এভাবে কে আসতে দিল? বিজয় কাকা কিছু বলবেন তার আগেই ভেতরের ঘর থেকে সরোজদাই বেরিয়ে এলেন। আজ তার চেহারা বরাবরের মতো ছিল না। শাড়ির আঁচল কোমরে গোজা ছিল না, মুখে ঘামের ফোঁটা ছিল না, এবং তার চোখে সন্তানদের নিয়ে সেই চিরচেনা অসহায়তা বা মায়াও ছিল না। আজ তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখ পাথরের মতো ভাবলেশহীন ছিল। এরা এই বাড়ির নতুন মালিক। সরোজতাইয়ের কণ্ঠস্বর হলে প্রতিধ্বনিত হল। সেই স্বর এতটাই ঠান্ডা আর গম্ভীর ছিল যে সুজয় আর অনন্যার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুজয় কিছুই বুঝতে পারল না। সে বিভ্রান্ত হয়ে হাসল। নতুন মালিক মানে? কি বকওয়াস করছিস তুই? সরোজতাই তার চোখে সরাসরি চোখ রেখে অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, আমি বকওয়াস করছি না সুজয়। আমি এই বাড়ি বিক্রি করে দিয়েছি। সওদা পাকা হয়ে গেছে। আমার আর এই সংসারের জালে আটকে থাকতে ইচ্ছে নেই। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি তীর্থযাত্রায় চলে যাব, আর এই নতুন মালিকদের এই বাড়ি খুব তাড়াতাড়ি চাই। তাই আগামী 15 দিনের মধ্যে আমাদের এই বাড়ি খালি করতে হবে। 15 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে? এই বাক্য কানে আসতেই সুজয় আর অনন্যার পায়ের তলার মাটি সরে গেল। তাদের চোখের সামনে মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। যে বাড়ির দেওয়ালের আড়ালে, যে ছাদের তলায় আজ পর্যন্ত তারা দম্ভ দেখিয়েছে, সেই ছাদ হঠাৎ তাদের মাথা থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। কি বলছিস তুই? পাগল হয়েছিস নাকি তুই? সুজয়ের গলা এখন ভয়ে আর রাগে কাঁপতে শুরু করেছিল। তুই এভাবে আমাদের না জানিয়ে বাড়ি কি করে বিক্রি করতে পারিস? এই বাড়ি আমাদের বাবার। রামনিবাসে আমাদেরও অর্ধেক অধিকার আছে। আমরা কোথায় যাব? রাস্তায়? আমার অনুমতি ছাড়া এই বাড়ির একটা ইঁটও নড়তে দেব না আমি। অনন্যাও কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, হ্যাঁ, আমরা কোথাও যাব না। তুই কে আমাদের বাড়ি থেকে বের করে দেবার? এটা আমাদের অধিকার। ছেলেমেয়েদের সেই হাহাকার আর অহংকার দেখে সরোজতাইর মুখে একটা সামান্য, অত্যন্ত শীতল হাসি ফুটে উঠল। তিনি শান্তভাবে টেবিলের নিচ থেকে একটা লাল রঙের ফাইল বের করলেন, আর সেই ফাইল সুজয়ের দিকে ছুঁড়ে দিলেন। অধিকার? কিসের অধিকারের কথা বলছিস রে তোরা? সরোজতাইর গলা এখন এক ধারালো অস্ত্রের মতো হয়ে গিয়েছিল। তোর বাবা দুনিয়াদারিতে অনেক বুদ্ধিমান ছিলেন সুজয়। তিনি জানতেন যে তার সন্তানরা নালায়েক বেরোবে, তাই যাওয়ার আগেই এই বাড়ির সম্পূর্ণ দলিল আর কাগজপত্র আমার নামে করে রেখে গেছেন। খুলে দেখ এই কাগজ। এই বাড়ির ওপর, এই জমির ওপর শুধু আর শুধুমাত্র সরোজা রাম রাও পাতিলের নাম আছে। আমার স্বামী মারা যাওয়ার পর এই বাড়ির ট্যাক্স, লাইট বিল, জলের বিল আমি আমার ঘাম ঝরিয়ে মিটিয়েছি, তাই এই বাড়ির ওপর তোর বা তোর বোনের কানাকড়িরও অধিকার নেই। সুজয় কাঁপা কাঁপা হাতে সেই ফাইল খুলল। তার ওপরের আইনি কাগজপত্র, উকিলের সিল আর মালিকানা সত্ত্বের প্রমাণ দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
অনন্যাও সেই কাগজগুলো দেখল আর তার কথা বন্ধ হয়ে গেল। তাদের সেই মিথ্যে অহংকার, সেই চর্বি 1 সেকেন্ডে ঝরে পড়ে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা মাকে তারা কিছুই বলতে পারছিল না। সরোজদাই আবার বলতে লাগলেন, যে মায়ের ঘামের আর শাড়ির গন্ধে তোদের লজ্জা লাগে না, সেই মা এখন তোদের আসল যোগ্যতা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি বিক্রি করে দিয়েছি, তোদের যেখানে ইচ্ছে চলে যা, চেক করার হলে কর। 15 দিনের সময় দিলাম, 15তম দিনে এই বাড়ি ফাঁকা হওয়া চাই। অত্যন্ত কঠোরভাবে একথা বলে সরোজতাই ভেতরে চলে গেলেন। বিজয় কাকা আর সেই দুজন মানুষও মাপঝোঁক শেষ করে কিছু না বলে বেরিয়ে গেলেন। হলে এখন শুধু সুজয় আর অনন্যা দাঁড়িয়েছিল। কাল পর্যন্ত যে বাড়ি তাদের ছিল তা এখন তাদের হাত থেকে চিরতরে বেরিয়ে গিয়েছিল। 15 দিন পর তাদের মাথার ওপর ছাদ থাকবে না, পকেটে টাকা থাকবে না, আর খাবার দেওয়ার মা সাথে থাকবে না। এই ভাবনায় তাদের বুক ধরভর করতে লাগল। টাকার দিমাগ আর মায়ের অপমান করা সেই দুই তরুণ প্রাণ এখন ভবিষ্যতের ভয়ঙ্কর অন্ধকার আর আসল বাস্তবের ভয়ে কুঁকড়ে যেতে লাগল। 15 দিনের সেই মেয়াদের ভয়ঙ্কর দিনগুলো নিয়ে তারা দুজনেই হতাশ হয়ে সেই খালি দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। বাস্তবের ধাক্কা তো তাদের লাগালই ছিল। 15 দিনের সেই মেয়াদ এক ভয়ঙ্কর স্বপ্নের মতো শেষ হল। কথা মতো রামনিবাসের দরজায় বড় তালা পড়ল। সরোজ তাই হাতে একটা ছোট ব্যাগ নিলেন আর বললেন, আমি তীর্থযাত্রায় চললাম, তোমরা তোমাদেরটা দেখে নাও। অত্যন্ত উদাসীনভাবে একথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আসলে তিনি বিজয় কাকার খুঁজে দেওয়া একটা ছোট ঘরে থাকতে গিয়েছিলেন, কিন্তু সন্তানদের জন্য ওটা একটা নাটকই ছিল। পেছনে পড়ে রইল সুজয় আর অনন্যা, রাস্তায় নিরাশ্রয়। পকেটে থাকা সামান্য কটা টাকা নিয়ে তারা পুনের বুধবার পেঠের এক পুরনো জরাজীর্ণ প্রাসাদের 10x10 এক টিনের অন্ধকার আর ফুটো হাওয়া ঘর ভাড়া নিল। আর এখান থেকে শুরু হল তাদের জীবনের আসল সংগ্রাম, আসল বাস্তবের জ্বালা। সেই অন্ধকার ঘরে তাদের প্রথম দিন শুরু হল মশার গুনগুন আর ভ্যাপসা গন্ধে। রামনিবাসে সকালে মায়ের জ্বালানো ধূপ আর সুগন্ধি ফোড়নের গন্ধ আসত, কিন্তু এখানে ড্রেনের আর ভ্যাপসা বদ্ধ বাতাসের গন্ধ আসছিল। সকাল 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকা এই দুই ভাই বোন আজ কিন্তু ভোরেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে উঠে পড়েছিল। গায়ে দেওয়ার মতো মোটা আর নরম কম্বল ছিল না। অভ্যাসবশে সুজয় বাথরুমের দিকে ছুটল, কিন্তু সেখানে না ছিল গিজার, না কলে জল। পাবলিক কল থেকে 2 বালতি জল ভরে আনার সময় সুজয়ের কাঁধে ব্যথা হতে লাগল। হাড় কাঁপানো জলে স্নান করার সময় তার প্রথমবার মায়ের হাতের গরম জলের ঘটির কথা মনে পড়ল। দুপুর হতেই পেটে খিদের জ্বালা শুরু হলো। মায়ের হাতের সেই নরম তুলতুলে আপ্পে, ধোঁয়া ওঠা ইডলি আর থালায় পরিবেশন করা গরম গরম খাবার, এসব এখন শুধু একটা স্বপ্ন ছিল। অনন্যার কখনো গ্যাস জ্বালানোর অভ্যেস ছিল না, রান্না তো দূরের কথা। বাধ্য হয়ে সুজয় বাইরে থেকে বড়াপাও আর রসগোল্লা নিয়ে এলো। সেই স্বাদহীন আর তৈলাক্ত বড়াপাও খাবার সময় অনন্যার বমি পেতে লাগল। 2-4 দিনেই পকেটের টাকা দ্রুত ফুরিয়ে যেতে লাগল। অনন্যার সেই দামি ফ্যাশন, তার সেই ব্র্যান্ডেড জামাকাপড় এখন ধুলো আর ঘামে মাখামাখি হয়ে গিয়েছিল। সাবান দিয়ে নিজের জামাকাপড় ধোয়ার সময় তার নরম হাতের ছাল উঠে যাচ্ছিল। বন্ধুদের সাথে বড় হোটেলে কফি খাওয়া অনন্যা এখন 10 টাকার বড়াপাও খাওয়ার সময় 10 বার ভাবছিল। অন্যদিকে সুজয়ের সেই দামি বুলেট এখন পেট্রোলের অভাবে ঘরের এক কোণে ধুলো মেখে পড়েছিল। একদিন সন্ধ্যায় ঘরে আলো ছিল না। অন্ধকারে মশা মারতে মারতে দুজনে বসেছিল। খিদে আর পরিস্থিতির কারণে দুজনেরই মেজাজ তুঙ্গে ছিল। সুজয়, আমার দ্বারা এই নরকে থাকা সম্ভব নয় রে। অনন্যা ডুকরে ডুকরে কাঁদছিল। কি অবস্থা হয়েছে দেখ আমার। এই মশা, এই নোংরা জল, এই উচ্ছিষ্ট বড়াপাও, আমার মরে যেতে ইচ্ছে করছে। তার কান্না শুনে সুজয়ের এমনিতেই হারিয়ে যাওয়া ধৈর্য ভেঙে গেল। তবে কি করব আমি, জান দেব নাকি? সে বিরক্ত হয়ে চিৎকার করে উঠল। আমারই ভাগ্যে কি ছিল এটা? আজ স্টোভ জ্বালাতে কেরোসিন আনার টাকা নেই, মাত্র 50 টাকা পড়ে আছে। কালকের দিন কিভাবে কাটবে তা আমিই জানি না। তুইও বা কি করছিস? শুধু কেঁদে যাচ্ছিস। দুজনেই অসহায় হয়ে শান্ত হয়ে বসে রইল। হাতে টাকা নেই, পেটে অন্ন নেই, আর মাথার ওপর মায়ের ছায়া নেই। এই বাস্তব তাদের দম্ভ, তাদের অহংকার একদম ধুলোয় মিশিয়ে দিয়েছিল। পরদিন পেটের খিদে মেটানোর জন্য সুজয়কে ঘর থেকে বের হতেই হল। যে সুজয় কাল পর্যন্ত ডিগ্রির অহংকার দেখিয়ে চাকরি ফিরিয়ে দিচ্ছিল, সে আজ শাহপুরীর ভর বাজারে এক মুদি দোকানে হিসেবরক্ষক আর কুলি হিসেবে দাঁড়িয়েছিল। মালিকের গালমন্দ শুনে 50-50 কেজির চিনি আর চীনাবাদামের বস্তা তোলার সময় সুজয়ের পিঠ যেন ভেঙে আসছিল।
সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে পিঠে সেই বোঝা বয়ে সন্ধ্যায় শরীরের ঘামের ভ্যাপসা গন্ধ নিয়ে সে ঘরে এলো। ঘরে অন্ধকার ছিল। অনন্যা কোথা থেকে যেন দুটো রুটি আর তরকারি জোগাড় করেছিল। সুজয় মেঝেতেই ধপাস করে লুটিয়ে পড়ল। তার পিঠে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। শরীরে আর শক্তি ছিল না। হাতে কড়া পড়ে যাওয়া আর ব্যথায় টনটন করা কোমর নিয়ে সে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসল। অনন্যা তাকে জলের ঘটি এগিয়ে দিল। জল খাওয়ার সময় সুজয়ের নাকে নিজেরই শরীরের ঘামের গন্ধ এলো, এবং হঠাৎ সেই গন্ধের সাথে তার মায়ের কথা মনে পড়ল। আমরা মাত্র একদিন মজুরি করেছি আর আমাদের এই অবস্থা হলো। আমাদের মা গত কত বছর ধরে ভোর 4টে উঠে উনুনের ধোঁয়া আর মশলার ঝাঁঝালো গন্ধের সাথে লড়াই করে এটাই করছিলেন। তার শরীর থেকেও এমন ঘামের গন্ধই আসত। আর আমরা তাকে সেই ঘামের জন্য, সেই মশলার গন্ধের জন্য বাড়ি থেকে বের করে দিলাম, তার অপমান করলাম। সুজয়ের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে সামনে বসে থাকা অনন্যার দিকে তাকাল। তার চোখ ভিজে গিয়েছিল। তাকে এখন আর মায়ের শাড়ির সেই ভ্যাপসা গন্ধ নয়, বরং সেই গন্ধের পেছনে লুকিয়ে থাকা মায়ের অসীম মমতার কথা মনে পড়ছিল। তৈরি খাবারের মূল্য কি আর একজন মায়ের হৃদয় কেমন হয়, তা এখন এই দুই সন্তান পুরোপুরি বুঝতে পেরেছিল। অনন্যা, সুজয়ের গলা কান্নায় বুঝে এলো। আমরা খুব বড় অপরাধ করেছি রে, খুব বড় পাপ করেছি আমরা। মা আমাদের জন্য সারা জীবন যা সহ্য করেছেন, আমরা 15 দিনও তা সহ্য করতে পারছি না। মা কখনো পিঠে ব্যথার কথা বলেননি, না কখনো ঘামের গন্ধের জন্য লজ্জিত হয়েছেন। আমার মায়ের কথা খুব মনে পড়ছে রে। বুধবার পেঠের সেই বদ্ধ আর অন্ধকার ঘরে সুজয় আর অনন্যার এক একটি দিন যেন এক একটি জন্মের মতো মনে হচ্ছিল। এখন তাদের সেখানে আসার ঠিক 1 মাস পার হয়ে গিয়েছিল। এই 1 মাস যেন তাদের জীবনের সব অহংকার, সব দম্ভ আর টাকার গরম নামিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর বড় শিক্ষা ছিল। মুদি দোকানের মজুরি দিয়ে ঘরের ভাড়ার টাকাও পুরোপুরি হচ্ছিল না। তাই সুজয় এখন সকালে খবরের কাগজ দেওয়ার কাজও শুরু করেছিল। কালকের সেই বুলেটে ঘুরে বেড়ানো সাহেবের ছেলে আজ ভোরের হাড় কাঁপানো ঠান্ডায় পুরনো সাইকেল চালিয়ে পুনের অলিতে গলিতে খবরের কাগজ দিয়ে বেড়াত। আজও তেমনই এক ভোরবেলা ছিল। পুনে ঠান্ডার প্রকোপ বেড়েছিল। কুয়াশার সাদা চাদর রাস্তায় ছড়িয়েছিল। গায়ে একটা পাতলা সোয়েটার ছাড়া সুজয়ের কাছে আর কিছুই ছিল না। সাইকেলের প্যাডেল মারতে মারতে তার পা ঠান্ডায় অবশ হয়ে গিয়েছিল। হাতের আঙুলগুলো অসাড় হয়ে পড়েছিল। খবরের কাগজের বড় ব্যাগ কাঁধে ঝুলিয়ে সে পার্বতী মন্দিরের উত্তর দরজার দিকে মোড় নিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সবসময় মায়ের কথা মনে পড়ত, কিন্তু আজ নিয়তি তার জন্য অন্যরকম এক খেলা সাজিয়েছিল। মন্দিরের গেট থেকে কিছুটা দূরে এক স্ট্রিট লাইটের হলদে আলোয় সুজয় একটি ছোট গাড়ি দেখতে পেল। গাড়িতে একটি আবছা প্রদীপ জ্বলছিল, আর কয়লার উনুন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এত ভোরে পুনে চায়ের দোকানও ঠিকমতো শুরু হয় না। সেখানে কেউ একজন নাস্তার গাড়ি লাগিয়েছিল। সুজয় সাইকেলের গতি কমিয়ে দিল এবং একটু কাছে গেল। হঠাৎ সাইকেলের ব্রেক তার অজান্তেই জোরে চেপে ধরা হলো। সাইকেল সেখানেই থেমে গেল। সুজয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। তার শ্বাসের গতি হঠাৎ থমকে গেল। সেই হলদে আলোয় ঠান্ডায় কাঁপতে কাঁপতে গায়ে একটা পুরনো বিবর্ণ সোয়েটার আর মাথায় শাড়ির আঁচল জড়িয়ে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে চিনতে তার 1 সেকেন্ডও সময় লাগল না। তিনি সরোজ তাই ছিলেন, তার মা, তার তীর্থযাত্রায় যাওয়া মা। সুজয় সেখানেই একটি বড় গাছের গুড়ির পেছনে লুকিয়ে দাঁড়াল। তার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। সে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকল। সরোজ তাই একাই গাড়িতে কাজ করছিলেন। উনুনে কয়লা নাড়াচাড়া করার সময় ধোঁয়া সরাসরি তার চোখে যাচ্ছিল। চোখ লাল হয়ে গিয়েছিল। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে তিনি আপ্পের তাওয়ায় ব্যাটার দিচ্ছিলেন। একদিকে ধোঁয়া ওঠা ইডলি পাত্র থেকে বের করছিলেন, অন্যদিকে চাটনির ফোড়ন তৈরি করছিলেন। এমন সময় 2-3 জন পুণ্যার্থী গাড়িতে এলেন। সরোজ তাই নিজের মুখের সব ক্লান্তি আর বেদনা 1 সেকেন্ডে লুকিয়ে ফেললেন। মুখে এক অত্যন্ত দয়ালু হাসি এনে তিনি বললেন, আসুন মাউলি, বসুন, গরম গরম আপ্পে দিচ্ছি। গ্রাহকদের খাবার দেওয়ার সময় হঠাৎ তার হাতে উনুনের তাওয়ার ছ্যাঁকা লাগল। আহ, এমন একটা ছোট শব্দ তার মুখ দিয়ে বেরোল। তিনি ছ্যাঁকা লাগা হাতটা ঝট করে শাড়ির আঁচলে মুছলেন। চোখের জল ভেতরে চেপে রাখলেন এবং আবার হাসি মুখে ইডলি দিতে লাগলেন। এই পুরো ঘটনা গাছের পেছনে দাঁড়িয়ে সুজয় শ্বাস রোধ করে দেখছিল। তার মাথায় যেন হাজারো বিদ্যুৎ খেলে যাচ্ছিল। মায়ের সেই পুড়ে যাওয়া হাতের দিকে আর ধোঁয়ায় লাল হওয়া চোখের দিকে তাকিয়ে তার ভেতরের প্রতিটি অংশ যেন ফেটে যাচ্ছিল। তার এখন নিজের প্রতি ঘৃণা হতে লাগল।
তার সেই অতীত মনে পড়ল যখন সে 10টা পর্যন্ত বিছানায় গড়াগড়ি খেত আর এই মাই তাকে গরম নাস্তা বানিয়ে ঘুম থেকে তুলতেন। তার মনে পড়ল সেই দিন যখন সে বুলেটে পেট্রোল ভরার জন্য এই মায়ের কাছ থেকে 500 টাকা জোর করে চাইছিল। কি করছিস তুই উনুনের ধারে বসে? তোর টাকা যায় কোথায়? এমন নির্দয় প্রশ্ন সে এই মাকেই করেছিল। যে হাত আজ উনুনে পুড়ছে সেই হাত দিয়েই তিনি ছোটবেলায় তাকে গ্রাস খাইয়ে দিয়েছিলেন। যে আঁচল দিয়ে তিনি আজ পুড়ে যাওয়া হাত মুছছেন সেই আঁচলের নিচেই তিনি তাকে রোদ বৃষ্টি থেকে বাঁচিয়েছিলেন। মা! সুজয়ের মুখ দিয়ে এক অত্যন্ত করুণ কান্নামাখা আর্তনাদ বেরোল। তার চোখ দিয়ে অঝরে জল বইতে লাগল। এই জল শুধু দুঃখের ছিল না, বরং এক ভয়ঙ্কর অনুশোচনার ছিল। সে নিজেকে অভিশাপ দিতে লাগল। কতটা নীচ আমি, কতটা নালায়েক ছেলে আমি! আমার মিথ্যে অহংকারের জন্যে আমি আমার মাকে এই উনুনের ধোঁয়ায় মরতে ছেড়ে দিয়েছি। কেন তিনি তীর্থযাত্রার মিথ্যে কথা বলেছিলেন? কারণ তিনি আমাদের নিজেদের পায়ে দাঁড় করাতে চেয়েছিলেন। বাড়ি বিক্রি করেও তিনি নিজের জন্য কিছুই নেননি। আজও তিনি এই রাস্তাতেই আছেন। সুজয়ের এখন সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। তার পা টল ছিল। সে সাইকেল সেখানেই ফেলে রেখে নিচে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। দুই হাতে মুখ ঢেকে সে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। আজ সে তার আসল জায়গা বুঝতে পেরেছিল। মায়ের একটি পুড়ে যাওয়া হাত তার জীবনের সব অহংকার, সব দম্ভ চিরতরে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কান্নাকাটি করে তার মন কিছুটা হালকা হল, কিন্তু ভেতরের অনুশোচনার আগুন কমছিল না। সে চোখ মুছল। চোখে এখন এক অন্যরকম চমক ছিল, এক সংকল্প ছিল। না, আর নয়, আমার মাকে আমি আর একদিনও এই ধোঁয়ার পরিশ্রমের সাথে একা লড়তে দেব না। তিনি নিজের জীবন ছাই করে আমাদের দুই ভাইবোনকে বড় করেছেন। এখন আমার জীবন চলে গেলেও চলবে, কিন্তু এই মায়ের চোখে আমি আর জল আসতে দেব না। সরোজ তাইকে সেই হাড় কাঁপানো ঠান্ডায় গাড়িতে কাজ করতে দেখে সুজয়ের বুক যেন ফেটে যাচ্ছিল। সেখানে বসে কান্নার চেয়ে এখন কিছু করে দেখানোর সময় এসেছিল। সে পাগলের মতো দৌড়ে পালালো। সাইকেলের কথা ভুলে গিয়ে সে সরাসরি বুধবার পেঠের সেই ফুটো হাওয়া ভাড়ার ঘরের দিকে দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে সে ঘরের কাঠের দরজা ধর করে ধাক্কালো। ভেতর থেকে অনন্যা ঘুম থেকে ধরফড়িয়ে উঠে দরজা খুলল। কি হয়েছে রে সুজয়? এমন হাঁপাচ্ছিস কেন? আর তোর চোখ কেন ফুলে আছে? অনন্যা ভয় পেয়ে জিজ্ঞেস করল। সুজয় ভেতরে এলো এবং মেঝেতেই বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। অনন্যা, আমরা খুব বড় পাপ করেছি রে। আমাদের মা তীর্থযাত্রায় যাননি, তিনি এখানে পার্বতী মন্দিরের বাইরে আপ্পে বিক্রি করছেন। সুজয় হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা বলতে লাগল। মায়ের সেই পুড়ে যাওয়া হাত, ধোঁয়ায় লাল হওয়া তার চোখ, ঠান্ডায় কাঁপতে থাকা তার শরীর, আর তবুও মুখে গ্রাহকদের জন্য সেই হাসি। এইসব শুনে অনন্যার পায়ের তলার মাটি সরে গেল। যে মায়ের শাড়িতে মশলার গন্ধ লাগে বলে সে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যেখানে বন্ধুদের সামনে ঘোর অপমান করেছিল, সেই মা আজ তাদের ভবিষ্যতের জন্যই রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। অনন্যার নিজের প্রতি ঘৃণা হতে লাগল। সুজয়, আমি এক্ষুনি মায়ের কাছে যেতে চাই, তার ক্ষমা চাইতে চাই। অনন্যা কাঁদতে কাঁদতে বাইরে দৌড়ে গেল। দুই ভাইবোন হাঁপাতে হাঁপাতে রাস্তার লোকের তোয়াক্কা না করে পার্বতী মন্দিরের উত্তর দরজার কাছে এলো। সকাল 8:30 বাজতে চলেছিল। রোদের নরম আলো রাস্তায় পড়তে শুরু করেছিল। সরোজ তাই গাড়ির বাসনপত্র গুছিয়ে রাখছিলেন। গ্রাহকদের ভিড়ও কমে গিয়েছিল। হঠাৎ তার কানে এক পরিচিত অত্যন্ত করুণ আর বেদনায় ভরা আওয়াজ এলো। মা! সরোজ তাই ঘুরে দেখলেন সামনে সুজয় আর অনন্যা দাঁড়িয়েছিল। দুজনেরই মুখ কান্নায় ফুলে গিয়েছিল, চোখ লাল হয়ে গিয়েছিল, আর জামাকাপড় ধুলো মাখা ছিল। নিজের সন্তানদের এই করুণ অবস্থা দেখে সরোজতাইয়ের হৃদয়ে কিছু একটা ছিঁড়ে গেল। মায়ের মমতা উথলে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন এবং মুখে কঠোরতা আনার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আর এই কি দশা করেছ নিজেদের? কিন্তু এখন সুজয় আর অনন্যা কিছুই শুনতে চাইছিল না। তারা দৌড়ে সামনে এলো। রাস্তাঘাটের মানুষের তোয়াক্কা না করে সরাসরি সরোজতায়ে পায়ে লুটিয়ে পড়ল। সুজয় মায়ের সেই পরিশ্রমী চটিহীন পা দুটো শক্ত করে ধরল। মা, আমাকে ক্ষমা করে দাও মা, খুব বড় অপরাধী আমি তোর। সুজয় আক্ষরিক অর্থেই ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদছিল। আমার দম্ভের জন্য আমি তোকে এই রোদে ঠান্ডায় খাটতে ছেড়ে দিয়েছিলাম। মা, আমি এখন সব দেখেছি, ওই পুড়ে যাওয়া হাত, ওই লাল হওয়া চোখ। আমার এমন জন্মের দরকার নেই যেখানে আমার মাকে এভাবে রাস্তায় মরতে হয়। আমাকে মাফ করে দাও মা, একবার মাফ করে দাও। অনন্যা মায়ের সেই উনুনে পুড়ে যাওয়া হাতটা নিজের হাতে নিল
এবং সেই হাতে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে নিজের চোখের সাথে ঠেকাল। মা, আমি খুব খারাপ গো। যে শাড়ির আঁচলের তলায় তুমি আমাকে বড় করলে, সেই আঁচলের জন্য আমার লজ্জা লেগেছিল। কিন্তু আজ বুঝলাম মা, তোমার সেই ফোড়ন আর ঘামের গন্ধের সামনে পৃথিবীর সব দামি পারফিউমও ফিকে। আমরা আমাদের কর্মের ফল পেয়েছি গো। পেটে অন্ন নেই, মাথার ওপর ঠিকমতো ছাদ নেই। তোমার মূল্য এখন বুঝতে পেরেছি আমরা। সন্তানদের সেই ছটফটানি, সেই খাঁটি আর মন থেকে আসা অনুশোচনা দেখে সরোজদাইর মনের সেই কঠোরতার নাটক পুরোপুরি গলে গেল। মায়ের হৃদয় শেষ পর্যন্ত মায়েরই হৃদয়। তার চোখ দিয়েও অশ্রুর বাঁধ ভেঙে গেল। তিনি নিচে বসে দুজনকেই শক্ত করে জড়িয়ে ধরলেন। 3টি প্রাণ একে অপরকে আঁকড়ে ধরে ভর রাস্তায় কাঁদছিল। আজ তাদের সেই অশ্রু একে অপরের হৃদয়ের সব তিক্ততা ধুয়ে মুছে দিচ্ছিল। সুজয় মায়ের চোখ মুছিয়ে দিয়ে অত্যন্ত দায়িত্বের সাথে বলল, মা, তুমি এখন আমাদের সাথে চলো। আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারব না গো। বাড়ি বিক্রি করে দিয়েছ তো, দিতে দাও। আমরা একটা নতুন বাড়ি কিনব। ততক্ষণ তুমি আমাদের সাথে ওই ভাড়ার ঘরেই চলো। আমি কুলি খাটব, আমি যত খুশি পরিশ্রম করব, কিন্তু তোমাকে আর ওই গাড়িতে কাজ করতে দেব না। তোমাকে এভাবে একা আর ছাড়ব না। এই কথা শুনে সরোজদাইর চোখের জলের মধ্যে হঠাৎ এক মিষ্টি হাসি মিশে গেল। সন্তানদের মুখে এই দায়িত্ববোধের কথা শোনার জন্যেই তো তিনি এই সব আয়োজন করেছিলেন। তিনি হাসতে হাসতে কাঁদছিলেন। তিনি সুজয় আর অনন্যার মুখ নিজের হাতে নিলেন। আরে বোকারা, কান্না থামাও তো এখন। আর কে বলল বাড়ি বিক্রি করেছি? সুজয় আর অনন্যা অবাক হয়ে চোখ বড় বড় করে মায়ের দিকে তাকাতে লাগল। মানে? সরোজদাই হেসে বললেন, আরে বোকাদের দল, আমাদের রামনিবাস কি কারোর বাবার যে বিক্রি করে দেব? ওই বাড়ি আমারই আছে, আর তোমাদেরই থাকবে। আমি আর বিজয় কাকা মিলে ওটা শুধু নাটক করেছিলাম। তোমাদের যেন বাস্তব আর পরিশ্রমের বোধ হয়। তোমাদের শরীরের সেই টাকার আর আলস্যের চর্বি যেন ঝরে যায়, সেই জন্যেই আমাকে এই কঠোর পরিকল্পনা করতে হয়েছিল। একজন মায়ের নিজের সন্তানদের বাড়ি থেকে বের করার সময় কি কষ্ট হয় তা আমিই জানি। কিন্তু যদি আমি ওটা না করতাম, তবে আজ তোমরা এভাবে মাটিতে নেমে আসতে না। বাড়ি কোথাও যায়নিলে বাছারা। এ কথা শুনে সুজয় আর অনন্যা আরও এক বড় ধাক্কা খেল। কিন্তু সেই ধাক্কায় পৃথিবীর সবথেকে বড় আনন্দ লুকিয়েছিল। আমাদের রামনিবাস এখনও আমাদেরই আছে, এবং মা শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এইসব করেছেন, এটা বোঝার পর তারা মাকে আবার একবার শক্ত করে জড়িয়ে ধরল। খুব দারুণ প্ল্যান করেছিস মা তুই। আমাদের মাথায় এখন পরিষ্কার আলো খেলে গেছে। সুজয় হাসতে হাসতে আর চোখ মুছতে মুছতে বলল, চল, এখন আমি এই গাড়িটা টেনে নিয়ে যাই। আমরা আমাদের বাড়ি যাব। সেই দিন সকালে নরম রোদে সুজয় মায়ের নাস্তার গাড়িটা ঠেলে নিয়ে চলল। অনন্যা মায়ের হাত শক্ত করে ধরল। তিনজনই হাসতে হাসতে আর কাঁদতে কাঁদতে রামনিবাসের দরজায় এলো। দরজার সেই তালা খোলা হলো এবং সরোজতাই আবারও সন্তানদের সাথে নিজের হকের বাড়িতে হকের সংসারে পা রাখলেন। কিন্তু এখন এই পা রাখার সময় বাড়িতে আগের মতো আলস্য বা ঔদ্ধত্য ছিল না, বরং এক নতুন দায়িত্বশীল আর ভালোবাসায় ভরা সংসারের তা সত্যিকার অর্থে এক নতুন আর সুখের সূচনা ছিল। সেই ভয়ঙ্কর আর অন্ধকার রাত এখন এক সুন্দর সোনালী সকাল খুঁজে পেয়েছিল। রামনিবাসের সেই ঝল এখন শান্ত আর সুন্দর হয়ে গিয়েছিল। দেখতে দেখতে এই ঘটনার ৮-৯ মাস কেটে গেল। পুনের সেই পুরনো রামনিবাসে এখন সময় আর কাল দুটোই বদলে গিয়েছিল। ঘড়িতে তখন ভোর ৪টে। আগে এই সময় বাড়িতে শুধু সরোজতাই একাই দৌড়ঝাঁপ করতেন, কিন্তু আজ ছবিটা আলাদা ছিল। সরোজতাই ওঠার আগেই রান্নাঘরে কেউ একজন উনুনে জল গরম করতে বসিয়েছিল। সরোজতাই চোখ মুছতে মুছতে বাইরে এলেন। তখন তিনি দেখলেন যে সুজয় ইডলির ব্যাটার পাত্রে ভরছে। আরে সুজয়, এত তাড়াতাড়ি উঠেছিস কেন তুই? আর একটু ঘুমাতিনি? আমি তো সব করে ফেলতাম রে। সরোজতাই আদরের সাথে বললেন। সুজয় হেসে মায়ের দিকে তাকাল। মা, এখন শুধু বসো আর আমাকে শুধু বলো কি কি করতে হবে। অনেক কষ্ট করেছিস তুই আমার জন্য, এখন আমার পালা তোর ভার হালকা করার। সুজয়ের এই কথা শুনে সরোজতাইয়ের চোখে আনন্দের অশ্রু চিকচিক করে উঠল। পার্বতী মন্দিরের উত্তর দরজার বাইরে সরোজমাউলি নাস্তা সেন্টারের গাড়িতে এখন সুজয় উৎসাহের সাথে দাঁড়িয়ে থাকত। মায়ের হাতে যেন ছ্যাঁকা না লাগে সেই জন্য সে নিজেই আপ্পে বানাত, গ্রাহকদের হাসি মুখে খাবার দিত। আশা পূর্ণার্থী আর নিয়মিত গ্রাহকরা সরোজতাইকে প্রশংসার সাথে বলতেন, তাই ছেলেটা আপনার খুব গুণী গো, মায়ের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে।
শুনে সরোজতাইয়ের মাথা গর্বে উঁচু হয়ে যেত। সকাল ৯টায় গাড়ি থেকে আসার পর সুজয়ের দ্বিতীয় জীবন সংগ্রাম শুরু হতো। স্নান সেরে সে সরাসরি পড়ার টেবিলে বসত। যে সুজয় আগে অন্যদের সাথে বুলেটে ঘুরে বেড়াতে সময় নষ্ট করত, সে এখন এমপিএসসি পরীক্ষার মোটা মোটা বইয়ের মধ্যে নিজের ভবিষ্যৎ খুঁজত। তার চোখে এখন ঘুম ছিল না, বরং এক লক্ষ্যের জায়গা ছিল। মাকে এখন সুখের দিন দেখাতে হবে, এই একটি জেদই সে নিয়েছিল। অন্যদিকে দুপুরের সময় রামনিবাসের আঙিনা এক ছোট কারখানায় বদলে গিয়েছিল। অনন্যা তার সেই মিথ্যে ফ্যাশনের আর লোক দেখানো শখ পুরোপুরি ছেড়ে দিয়েছিল। এখন সে দুপুরে রোদে বসে মায়ের সাথে জেদ করে মশলা পিষত, আচারের বয়াম ভরত। এবং সে শুধু মাকে সাহায্যই করেনি, বরং এই ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। টেবিলে আকর্ষণীয় ডিজাইনের রঙিন ব্যাগ পড়েছিল, যার ওপর বড় বড় অক্ষরে ছাপা ছিল সরোজ মাউলি মশলা, আসল পুনেরি স্বাদ। অনন্যা ল্যাপটপ আর মোবাইলের ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় এই মশলার জোরদার মার্কেটিং শুরু করেছিল। একদিন তার এক পুরনো বান্ধবী বাড়িতে এলো। আঙিনায় মশলার তীব্র গন্ধ ছড়িয়েছিল। বান্ধবী নাকে রুমাল চাপা দিয়ে বলল, অনন্যা, কি তীব্র গন্ধ আসছে রে তোর শরীর আর জামাকাপড় থেকে? কিভাবে থাকিস তুই এই মশলার গন্ধে? অনন্যা অত্যন্ত গর্বের সাথে আর হেসে বান্ধবীকে উত্তর দিল, হারে পাগলি, এটা শুধু মশলার গন্ধ নয় রে, এটা আমার মায়ের পরিশ্রমের সুগন্ধ। এই গন্ধে আমায় ছোট থেকে বড় করেছে, এবং এখন এই গন্ধই আমাদের সরোজ মাউলি ব্র্যান্ডের পরিচয় হয়ে উঠেছে। আমার এতে লজ্জা নয়, বরং অনেক বড় গর্ববোধ হয়। মেয়ের এই উত্তর শুনে ভেতর থেকে আসা সরোজতাইর বুক ভরে এলো। এভাবেই আরও কিছু মাস কেটে গেল। সুজয় দিন রাত এক করে পরীক্ষা দিয়েছিল। আজ রেজাল্টের দিন ছিল। সন্ধ্যার সময় ছিল, বাড়িতে এক অন্য রকম উত্তেজনা ছিল। সরোজতাই ঠাকুরের সামনে প্রদীপ জ্বালছিলেন। অনন্যা মোবাইলে বারবার রিফ্রেশ করে দেখছিল। হঠাৎ সুজয়ের ঘর থেকে এক বড় চিৎকার এলো, মা! সুজয় দৌড়ে ল্যাপটপ নিয়ে বাইরে এলো। তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছিল, চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে সরাসরি সরোজতাইয়ের পায়ে লুটিয়ে পড়ল। মা, আমি পাস করেছি গো, তোর সুজয় পাস করেছে। ডেপুটি কালেক্টর হিসাবে আমি নির্বাচিত হয়েছি। মা, তোর পরিশ্রম সার্থক হয়েছে গো মা। এ কথা শুনে সরোজতাইয়ের হাতের প্রদীপ থরথর করে কাঁপতে লাগল। তিনি সুজয়কে তুলে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। অনন্যা দৌড়ে এসে ভাই আর মাকে জড়িয়ে ধরল। তিনটে প্রাণ আজ আবার একবার একসাথে কাঁদল। কিন্তু আজকের এই অশ্রু দুঃখের বা অনুশোচনার ছিল না, বরং এক মহান বিজয়ের ছিল। একজন মা তার সন্তানদের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা পূর্ণ হয়েছিল। সেই রাতে রামনিবাসে দিওয়ালির মতো আনন্দ ছিল। সরোজতাই নিজের হাতে সন্তানদের পছন্দের খাবার রান্না করেছিলেন, শ্রীখণ্ড, নরম লুচি আর আলুর দম। পুরো পরিবার আজ এক থালায় খুশিতে একসাথে খাচ্ছিল। হাসাহাসি আর আনন্দের আওয়াজ পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। খেতে খেতে সরোজতাইয়ের নজর দেওয়ালের রাম রাওয়ের হাসি মুখের ছবির দিকে গেল। তিনি মনে মনে হাত জোর করলেন এবং তার মুখে এক অত্যন্ত কৃতজ্ঞ আর তৃপ্তির হাসি ফুটে উঠল। ওগো রাম রাও, দেখছেন তো, আমাদের সন্তানরা এখন সত্যি সোনার মতো হয়েছে। বাড়ি বিক্রি করার নাটক করেছিলাম, কিন্তু আজ এই ছেলেমেয়েরা সত্যিকার অর্থে এই বাড়িটাকে খুশিতে ভরিয়ে দিয়েছে। আজ আমরা জিতে গেলাম। পুনের সেই হাড় কাঁপানো ঠান্ডায় আজ রামনিবাসে কিন্তু সম্পর্কের আর সাফল্যের এক উষ্ণ চাদর ছড়িয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের সরোজতাই আর তার সন্তানদের এই গল্প? মা বাবা নিজের পেটে টান দিয়ে সন্তানদের আবদার মেটান, কিন্তু যখন সন্তানরা তাদের পরিশ্রমের অপমান করে তখন মায়ের হৃদয়ে কতটা বেদনা হয় তা এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পেলাম। ভাগ্যক্রমে সুজয় আর অনন্যা তাদের ভুল বুঝতে পেরেছিলেন এবং তাদের পরিবারের সুর আবার ফিরে এসেছিল। বন্ধুরা, আপনারা এই গল্প থেকে কি শিখলেন বা গল্পের কোন ঘটনাটি আপনাদের সবথেকে বেশি ছুঁয়ে গেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইক আর শেয়ার আমাদের এমনই নতুন নতুন গল্প বানানোর প্রেরণা দেয়। তাই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এমনই অনুপ্রেরণামূলক আর আবেগঘন মারাঠি গল্পের অনুবাদের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে এমনই একটি নতুন আর সুন্দর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের আর নিজের মা বাবার খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মহারাষ্ট্র।